গল্প কে বা আপন কে বা পর। লেখিকা স্বাগতা। নীরা পড়তে চেয়েছিল আরো। বরাবরের ভীষণ ভালো রেজাল্ট ওর চোখে স্বপ্ন এনে দিয়েছিল যে ও একদিন নিজের একটা অবস্থান তৈরি করবে, নিজের পরিচয় নিয়ে দাঁড়াবে। অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে ওর বাবা ওর বিয়ে দেখা শুরু করেন। মায়ের পূর্ণ সমর্থন ছিল তাতে। এমন না যে ওনাদের মেয়েকে পড়ানোর সামর্থ্য ছিল না, কিন্তু পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলের নানা কথা, মেয়ের বিয়ে তাড়াতাড়ি না হলে পরে ভালো সম্বন্ধ আর আসবে না এই টেনশন। নিজের রিটায়ারমেন্টের আগে একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দায়িত্বমুক্ত হওয়ার চিন্তা ইত্যাদি নানা কারণে পিতা একরকম জবরদস্তি করে নীরার বিয়ে দিলেন। ছেলে সরকারি ব্যাংকের উচ্চপদস্থ অফিসার। পরিবার ভালো। 3 বোনের একমাত্র ভাই। ভীষণ আদরের। বোনেদের সবার বিয়ে হয়ে গেছে, এখন ঘরে বউ আনা বাকি শুধু। এমনকি ছেলের পরিবার এই কথাও দিয়েছে যে বিয়ের পরেও নীরাকে পড়তে দেবে। কি ভালো আর উদার। পিতা ছেলের বাড়ি দেখে এলেন পরিবারের আরো 2-1 জন মুরব্বীকে সাথে নিয়ে। ছেলের চেহারা, চাকরি, ব্যবহার ভালোই লাগলো। ভালো লাগলো ছেলের বাড়ির এক বেলার চায়ের কাপের আতিথেয়তা আর মিষ্টি কথা। মেয়ের বিয়ে দেওয়ার উত্তেজনায় আর খোঁজ নেয়ার প্রয়োজন মনে করলেন না ছেলের আদ্যপান্ত আচার আচরণ স্বভাব সম্পর্কে। করলে জানতেন অফিসের পিয়নকে চর মারার অপরাধে শোকজ হয়েছিল তার। কৈশোরে রয়ে গেছে বেশ কয়েকবার হাতাহাতি মারামারি হবার রেকর্ড। যখন তখন রিকশাওয়ালা সিএনজিওয়ালাদের গায়ে হাত তোলা তার নিত্যদিনের অভ্যাস। কুকুর বিড়ালের দুর্ভাগ্য যদি তার সামনে পড়ে, কারণ লাথি দিয়ে প্রেগন্যান্ট কুকুর মেরে ফেলার কৃতিত্বও তার আছে। তাকে বাজারে দেখলে বৃদ্ধ বা অল্পবয়সী ফল সবজি বিক্রেতারা বাড়লে ঝুড়ি ফেলে সরে যায় যাতে তার মুখোমুখি হতে না হয়। যুবক বা মধ্যবয়সী বিক্রেতারা গাঢ় হয়ে বসে থাকে, কারণ খারাপ ব্যবহারের প্রত্যুত্তরে তারা অন্তত দুটো কথা শুনিয়ে দিতে পারবে নিজেরাও, দরকার হলে গায়ের জোর তো অন্তত আছে। খোঁজ নিয়েছিল নীরা ওর বন্ধুদের মাধ্যমে। বলার চেষ্টাও করেছিল বাবা মাকে। শুনতে হয়েছে সব ও নাটক। বন্ধুদের টেনে বলা হয়েছে যে এদের কারো সাথে সম্পর্কে জড়িয়েছেও। শাওন ছিল কাছের বন্ধু ওর। নীরার হবু বরের খোঁজ খবর বের করার বেলায় ও সাহায্য করেছিল সব চাইতে বেশি। নীরার বাবা ওকে ফোন করে এমন ধমকি দিলেন, তাও যখন ও ওর গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ, যে ওদের দুইজনের তখন ছাড়াছাড়ি হয়ে যায় আর কি, নীরাকে নিয়ে সন্দেহে। বাধ্য হয়ে লজ্জিত এবং হতাশ নীরা বন্ধুদের বলল ওকে ওর ভাগ্যের উপর ছেড়ে দিতে। হয়ে গেল বিয়ে। নীরার অপছন্দে, নীরার আপত্তি সত্ত্বেও। মেয়ের বিয়ের গুরুদায়িত্ব কাঁধ থেকে নেমে যাওয়ার আনন্দে, ছেলের বাড়ির পছন্দমতো যৌতুক দিতে পারার স্বস্তিতে প্রথম কয়েক মাস পিতা লক্ষ্যই করলেন না যে নীরার মুখের হাসি মুছে গেছে। পাথরের মতো মুখ করে সমস্ত কাজ করে যায় সে। ছেলের বাবা মা বউয়ের প্রশংসা করে বলেন, রান্নাবান্না ওসব তো মানুষ করতে করতেই শেখে, ওসব নিয়ে ভাবি না। আমরা তো আর জোর জবরদস্তি করার মতো মানুষ না, কি বলেন বেয়াই? আপনাদের মেয়ের সহবল শিক্ষা ভালো, মুখের উপর কোনো কথা বলে না। আসলে আমাদের ছেলের মাথা তো একটু গরম। বউ ঠান্ডা দেখে আমরাও নিশ্চিত হয়েছি। তা না হলে দুইজনেই মাথা গরম করলে মুশকিল হতো, কি বলেন? হে হে হে, তবে বৌমা যদি আরেকটু হাসি খুশি হতো খুব ভালো হতো। যাক, সবাই তো আর এক রকম হয় না। পিতার টনক নড়ে। নীরা হাসি খুশি নয়। যে মেয়ে চঞ্চলতার কারণে এই সেদিনও মায়ের হাতে মার খেয়েছে, মুখে যা সর্বক্ষণ খই ফোটে, একটা মুহূর্ত যে শান্ত হয়ে থাকতে পারে না, সে হাসি খুশি নয়। ফেরানির পর থেকে আর একবারের জন্যেও বাপের বাড়ি যায়নি নীরা। জামাইসহ নিয়ে যেতে চান মেয়েকে। নীরা গম্ভীরভাবেই মানা করে, উনি খুব ব্যস্ত, উনার সময় হলে নিয়ে যাবেন। এখন থাক। নীরা পিতার চোখের দিকে তাকায় না। নীরার স্বামী সোহেলের মুখে সন্তুষ্টি। নীরার বড় ভাই এবার আমদা আমদা করে বলেন, বিয়ের কয়েক মাস তো হলো, নীরা কি ক্লাস শুরু করবে এবার? সামনে তো মনে হয় ওর সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। পান চাবাতে চাবাতে সোহেলের মায়ের উত্তর, সে নীরা যদি চায় তো দেবে পরীক্ষা। কিন্তু এখন আর দরকার কিসের? সোহেল তো আর কম কামাই করে না। ওরে তো খারাপ রাখি নাই আমরা। কি বলো বৌমা? নীরার নিরুত্তাপ উত্তর, আপনারা যা বলেন।
পিতার বুকে তখন একটা অপরাধবোধ চেপে বসতে চাইছে। এত ভালো ছাত্রী ছিল মেয়েটা। এসএসসি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস, পাবলিক ভার্সিটিতে এত ভালো সাবজেক্টে চান্সে পেল, অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট হয়েছিল। নিজেই নিজের ভেতর চমকে উঠলেন উনি, সবই অতীতকালে ভাবছেন নিজের চিন্তাতেই। মনে হচ্ছে মেয়েরা তো এখন কত কিছুই করে, প্রায় সব মেয়েই চাকরিজীবী, ক্যারিয়ার, সংসার সবই সুন্দরভাবেই সামলাচ্ছে। উনার মেয়েটা কি তাহলে ইন্টার পাস হয়ে থাকলো? পাশে বসা ছেলের মুখের দিকে তাকালেন, প্রচন্ড গম্ভীর সেই মুখ। উনি কি ভুল করলেন তাহলে? মেয়েটা যে খুব চাইতো শিক্ষক হবে, বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন ছিল যে ওর। কিছুদিন পরে নীরার প্রেগন্যান্সির খবর পেয়ে আদর করে দাওয়াত করলেন মেয়ে জামাইকে। নীরা এবারও আসতে চায়নি, শরীর ভালো না এই অজুহাতে, কিন্তু মায়ের কান্নাকাটিতে বাধ্য হয়েছে আসতে। চোয়ালের গলার হার বের হয়ে গেছে নীরার, চোখের নিচে কালি, রাজ্যের ক্লান্তি মাখা মুখ, গায়ের রং মলিন, ত্বকে উজ্জ্বলতা নেই কোথাও। এসে অব্দি বসবার ঘরে সোহেলের কাছেই বসে আছে মেহমানের মতো, নিজের ঘরে যায়নি একবারের জন্য। মা অবাক হলেন, ডেকে নিলেন নীরাকে রান্নাঘরে ওনার হাতে হাতে কিছু সাহায্য করার জন্য। নীরা গেল, চুপচাপ মা যা বললেন করে দিল। মা জিজ্ঞেস করলেন শ্বশুরবাড়ির নানা কথা, সমস্ত প্রশ্নের উত্তর দিল নীরা নির্লিপ্তভাবে। ওরা কেমন রে? ভালো। তোকে আদর করে? বেঁচেই তো আছি, দেখতেই পাচ্ছ। এটা কেমন উত্তর? আর কি জানতে চাও? সময় মতো ঘুম থেকে উঠি, সময় মতো রান্না করি, সময় মতো খাই, ব্যাস। এ চাইতে ভালো কিভাবে আর থাকে মানুষ? নীরা সত্যি করে বলতো আমাকে, আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, কখনোই নিজের ভালো মন্দ কোনো কথা কিছু ডিটেইলে বলিস না। এই কয় মাসে একবারও আসলি না বাসায়। তুই কখনো সোহেল বাসায় না থাকলে ফোন দিস না কেন রে মা? যখনই কথা বলি সোহেল তোর সাথে থাকে কেন রে? তো বিয়ে যার সাথে দিয়েছো আমার পাশে, তো সেই থাকবে তাই না? এখানে বেঠিকের কি পেলে তুমি সেটা বুঝলাম না। আর বেঠিক হলেই বা তুমি কি করবা? হাতের কাজ করতে করতে মায়ের দিকে না তাকিয়েই ভাবলেশহীন মুখে উত্তর দেয় নীরা। সেরকম কিছু হলে, কোনো সমস্যা থাকলে ওদের সাথে কথা বলতে হবে। আর এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিলি? তোর সেকেন্ড ইয়ারের পরীক্ষা যেন হবে। পরীক্ষা চলছে। আর বিয়ে যেমন মেয়েদের তাড়াতাড়ি হওয়া দরকার তোমাদের মনে হয়েছে, বাচ্চাও সেই রকম তাড়াতাড়ি হওয়া দরকার ওনাদের মনে হয়েছে। এত কথার কি আছে? চলো খেতে দাও, সোহেল টাইমলি খায়। পরীক্ষা চলছে, তুই দিবি না? পরীক্ষার রুটিন জানতি না? তুই পাস নাই? হতভম্ব মা। পরীক্ষার সময়ই শুরু হয়েছে আম্মা। আর পরীক্ষাটা কোনো ফাজলামো না যে কিছুই পড়লাম না, কোনো ক্লাসও করলাম না, নাচতে নাচতে গিয়ে খাতায় লিখে আসবো যে স্যার আমার তো বিয়ে হয়েছে, সংসার নিয়ে ব্যস্ত আছি, আমারে একটু পাস করাই দিন প্লিজ। আর হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ের তো ঠেকা পড়ে নাই যে আমার বিয়ে। আমার প্রেগন্যান্সির ব্যাপারে আমার সাথে আলাপ করে নিয়ে বা তোমাদের অনুমতি নিয়ে পরীক্ষার রুটিন দেবে। আর আমাকে বাড়ি বয়ে এসে রুটিন পৌঁছে দেওয়ার দায়িত্ব কেউ নেয় নাই। আমি এমন কোনো ভিআইপি না। মাকে আর কিছুই বলার সুযোগ দেয় না নীরা। ঘুরে গিয়ে টেবিলে খাবার সাজাতে শুরু করে। মেয়ের পিঠের দিকে তাকিয়ে তখন স্তব্ধ হয়ে আছেন মা। পিঠের উপর আঁচল ঘুরিয়ে আনা ছিল এতক্ষণ, সরে গেছে। ব্লাউজের উপরে পিঠ যতটা দেখা যাচ্ছে, লাল কালো অসংখ্য দাগে ভরে আছে পুরোটা। মোরব্বার মতো কেচে কেচে মেরেছে কেউ। কোথাও কেটে গেছে বিশেষভাবে, কোথাও রক্ত জমে আছে চামড়ার নিচে। মৃদু আর্তনাদ করে উঠলেন মা। এগিয়ে গিয়ে স্পর্শ করলেন মেয়ের পিঠ। অসহ্য ব্যথায় শিউরে উঠে ছ্যাঁকা লাগার মতো করে সরে গেল নীরা। প্রথমে বিস্ময়, তারপর বেদনা, আর তারপরেই বিরক্তিতে ছেয়ে গেল ওর দৃষ্টি। একবার মায়ের দিকে তাকিয়ে আবারও নিরুত্তাপভাবে নিজের কাজ করতে লাগলো, যেন কিছুই হয়নি। পিঠ ঢাকলো না, কিছু বললো না। সেদিন সকলে খেলেও মায়ের গলা দিয়ে আর খাবার নামলো না। নীরা স্বাভাবিকভাবেই খেল।
খাওয়া দাওয়ার পরেই সোহেল বিদায় নিতে চাইল। মা কোনোমতেই মেয়েকে ছাড়বেন না, কান্নাকাটি শুরু করলেন। নীরা তখনও নিরুত্তাপ। পিতা বললেন, নীরা মা, তুই না হয় সোহেলকে বল একটু। নির্লিপ্তভাবে জবাব দিল নীরা, ওনার যেমন সুবিধা তখনই যাব আমরা, ওনার কাজ আছে, উনি বুঝবেন। বিস্মিত হলেন পিতা। এটাকে কি বাধ্যগত হওয়া বলে নাকি দাসত্ব? অবশেষে সোহেল নীরার মায়ের কান্নাকাটিতে বিব্রত হয়ে ওই দিন রাত্রের খাবার খেয়ে যেতে রাজি হলো। কিন্তু রাত্রে তবু থাকতে রাজি হলো না। নীরাকে ওর ঘরে সোহেলকে নিয়ে বিশ্রাম করার ব্যবস্থা করে দিতে বললেন মা। নিজে নীরাকে টেনে নিলেন নিজেদের বেডরুমে। ডেকে নিলেন নীরার পিতা আর ভাইকেও। নীরা ঘরে ঢুকতেই মা এক টান দিয়ে পিঠের ওপর থেকে আঁচল সরিয়ে নীরার পিঠ ঘুরিয়ে দিলেন সামনের দিকে। চাপা গর্জন করে উঠলেন পিতা। ভাই তখনই উঠে যেতে চাইল সোহেলের কাছে। নীরা ওদের সবার দিকে ফিরল, চোখে মুখে বিস্ময়। প্রশ্ন করল, কি হয়েছে? নীরার প্রশ্নে হতভম্ব সবাই। মা বললেন, কি হয়েছে মানে? তোর পিঠে এগুলো কিসের দাগ? সোহেল মেরেছে তোকে? কখনো বলিস নি কেন? আমরা কি মরে গেছি? কবে থেকে চলছে এসব? এতক্ষণে নীরা হাসলো। হ্যাঁ, মেরেছে। বেল্ট দিয়ে আর কি কি দিয়ে যেন, আমি দেখিনি ঠিক করে। মার খাওয়ার সময় অত কিছু খেয়াল করা যায় না। কিন্তু কথা থামিয়ে আবার হাসলো নীরা। যেন ভীষণ মজা পাচ্ছে, চরম কৌতুক শো চলছে যেন ওর সামনে। হাসতে হাসতেই বলল, কিন্তু তোমাদের কেন বলতে হবে? পিতার মুখে কথা জোগালো না কয়েকটা মুহূর্ত। কেন বলতে হবে মানে? আমরা তো বাপ মা, পরিবার। তো নীরা ভাইয়ের কথা মাঝ পথে থেমে গেল। নীরা হাসলো। আমি তো এখন আমার আসল ঠিকানায় আছি, তাই না? বিয়ের পরে স্বামীর ঠিকানায় নিজের ঠিকানা, আসল ঠিকানা বলেছিলে আমাকে, মনে পড়ে? তো আমার স্বামীর আসল বাড়িতে কি হয় না হয় সেটা আমি কেন বলতে যাব জনে জনে? কি দরকার আমার? আমাদের একটা বার জানাতে পারতি না তুই? ক্ষোভে আর কান্নায় বুঝে আসে মায়ের কণ্ঠ। কি করেছিলি যে এভাবে মারলো? নির্বিকার উত্তর নীরার। ওটা ওনার শখ সম্ভবত। ওনার মায়ের কথায় জি বলে উত্তর দিলেও মারে, উত্তর না দিলেও মারে, অফিসে গোলমাল হলেও মারে, তরকারিতে ঝাল বেশি হলেও মারে। কালকে তোমরা ফোন করার পরে জিজ্ঞেস করলো যে আমি এ বাড়িতে আসতে চাই কিনা। উত্তর দেই নাই, তাই মারলো আমি বেয়াদব বলে। কিন্তু আমি উত্তর দেই নাই কারণ আমি উত্তরে হ্যাঁ বললেও মারতো। কেন আসতে চাই সেজন্য, বাপের বাড়িতেই সারাক্ষণ পড়ে থাকতে চাই সেই জন্য আর কি। আসবো না বললেও মারতো, ঢং করে আসতে চায় না। ওনার নাম খারাপ করতে চাই শ্বশুরবাড়িতে, সেই জন্য। তাই ভাবলাম উত্তর না দিয়ে দেখি। তো যাই হোক, মানে এটা একটা মজা আর কি। এদিক ওদিকে তো ওনার পিটাপিটি মারামারি রেকর্ড আছেই। তবে আমার আগে এত রেগুলারলি আর কাকে পেটাতো জানি না, আমি যাওয়ার পরেই সুবিধা হয়েছে। আর বারবার একই কথা কেন বলছো বলো তো? তোমাদের জানাতে হবে কেন? দেখো, কিছু জানার আগেই প্রশ্নটাই করলে যে কি করেছিলাম আমি। আবার এসব নিয়ে আমি যদি তোমাদের কাছে কিছু বলতাম, নির্ঘাত বলতে এগুলো একটু আধটু হয়, একটু মানিয়ে নিতে হয়। ওই যে বিয়ের সময় কি কি যেন সমস্ত আত্মীয় স্বজনের সামনে কমিউনিটি সেন্টারে আমাকে বলে দিয়েছিলে না? ওই যে কি যেন, রাইট, মেয়েরা শ্বশুরবাড়ি ঢুকে বিয়ের লাল শাড়ি পরে আর বের হয় সাদা কাফনের কাপড় পরে। আমাদের ফ্যামিলিতে কোনো ডিভোর্স বা এ ধরনের নোংরা কোনো আলোচনা কারো জন্য কোনোদিন হয়নি। তো তোমরা যে অনেক ভালো বাবা মা হিসেবে সফল, সেটা প্রমাণ করার দায়িত্ব তো আমারই। বলেছিলে না আমাদের যেন তোর কারণে মাথা নিচু না হয় কখনো সমাজে, সেভাবেই বুঝে চলবি। মানিয়ে নিবি তো? আমার তো এখনো কাফনের কাপড়ে সাজার সময় বা সুযোগ হয়নি। তাই আমি মানিয়ে নিয়েছি, নিচ্ছি, ব্যাস। তাই এভাবে মার খাবি? বড় ভাইয়ের কণ্ঠে কান্না। মার খাই না খাই, ভাত খাই না খাই, পরীক্ষা দেই না দেই, আমি বুঝতে পারছি না, তাইতে তোমাদের কি? বিস্ময় ভাইয়ের গলায়। তোর ভালো মন্দে আমাদের কিছু না। তুই কষ্টে থাকবি, আমাদের কিছু যায় আসবে না। না। কেন যাবে আসবে? আজব তো।
হেসেই চলেছে নীরা। আমি অবিবাহিত মেয়ে, আবার কত বড় বোঝা ছিলাম। আমার আম্মার কত রাত্রের ঘুম না হওয়ার কারণ আমি। তোমরা তোমাদের দায়িত্ব শেষ করেছো তো, তাই না? জন্ম দেওয়ার পর আমাকে বিয়ে দেয়া তোমাদের দায়িত্ব ছিল, এত কষ্টে সেই বোঝা নামিয়েছো। এখন আবার কি যাবে আসবে তোমাদের? আমি একটা আস্ত জলজান্ত, নিজে চলে ফিরে বেড়ানো, নিজের কাজ নিজে করা পূর্ণবয়স্ক মানুষ। আমি বোঝা ছিলাম তোমাদের। বিয়ে নামক গতি আমার না করলে তোমাদের নেওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে গিয়েছিল। তো তোমরা তো তোমাদের দায়িত্ব যথেষ্ট খরচ করে সম্পূর্ণ সামাজিকভাবে রেসপন্সিবিলিটি এর সাথে পালন করেছো। আবার কি? হা হা হা। আমি আর কোনো দাবি দাওয়া নিয়ে এসেছি তোমাদের কাছে? না তো। তোমাদেরও কোনো দাবি দাওয়া থাকার কথা না আমার কাছে। আমি বোঝা ছিলাম, বোঝা সরিয়েছো। এন্ড অফ ডিসকাশন। এখন যদি পিতামাতার ঋণের প্রসঙ্গ তোলো, তাহলেই কি বলবো বলো? আর আমার ক্ষমতাই বা কতটুকু বলো? যদি কখনো গায়ে খেতে দিতে হয়, কিছু করে দিতে হয়, ডাক দিও। যে বাড়ি আমার আসল বাড়ি, এখন যারা আমার আপন লোক, সেই বাড়ির পারমিশন পেলে আমি নিশ্চয়ই আসবো। আমার তো আর ইনকাম নাই, হবেও না কখনো। আমি ইন্টার পাস একটা মেয়ে, কিভাবেই বা টাকা উপার্জন করবো, তাই না? সুতরাং সেদিকে দিয়ে কোনো সহায়তা কোনোদিন আমি করতে পারবো না। আর তোমাদের সেটা লাগবেও না আশা করি। আসল বোঝাটা তো সরিয়ে দিয়েছো নিজেরা শক্ত থাকতে থাকতেই, যেটা জরুরি ছিল। বিরাট একটা খরচের ধাক্কা শেষ, আর ঝামেলা নেই। এখন আব্বা চাকরির বাকি কিছুদিন যা কামাই করবেন, যা কিছু সঞ্চয় আছে, পেনশনের টাকা, হায়ার চাকরি, এগুলো দিয়ে আশা করি তোমাদের আর টেনশনের কোনো কারণ থাকবে না। আমি আর কিছু খেয়ে ফেলবো না তোমাদের, আমার বন্ধুদেরও আমাকে খাওয়াতে হবে না। ডোন্ট ওয়ারি। কি যেন বলেছিলে? যে তোমরা না খাওয়ালে ওরা কি আমাকে খাওয়াবে? তাহলে কোন অধিকারে ওরা আমার ব্যাপারে কথা বলে? যাক, আর টেনশনের কিছু নাই। আমাকে বিয়ে না দিয়ে বসিয়ে খাওয়াতে আর পড়াতে তোমাদের সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছিল না? আর হবে না। আর যদি এখন আমার আসল বাড়ি থেকে কোনো দাবি দাওয়া নিয়ে লোকজন উপস্থিত হয়, সেখানে আসলে আমার কিছুই করার নেই। এই ধর প্রথম নাতি বা নাতনি হওয়ার, হসপিটালের খরচ, আতিকা, ঈদের উপহার, রোজার ইফতার, কোরবানির গরু, এগুলো কোনোটাই মেটানো তো আমার সাধ্যের মধ্যে নেই। তাদের সাথে সেটা তোমাদের ডিল। তোমাদের মন চাইলে তোমরা সেগুলো দিয়ে সেটল করবা। না পারলে নাই, তোমাদের উছিলায় যদি আমাকে একটু মার খেতে হয়, তাইতে আর কি। সে তো এমনিতেও খাচ্ছি, তারাই এখন আমার আপন মানুষ, তাই না? সুতরাং মারলে মারবে। আমি এতদিন তোমাদের কিছু বলেছি? বলি নাই তো, তাই না? ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোনোদিন বলবো না। কথা বলতে বলতে হাসি থামিয়েছিল নীরা। আবার হাসা শুরু করলো ঘরের স্তম্ভিত অশ্রুসিক্ত মুখগুলির দিকে চেয়ে। আমি বুঝলাম না, তোমরা হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলে কি নিয়ে? আমি তো ভেবেছি তোমাদের দায়িত্ব শেষ আমাকে বিয়ে দিয়ে, এখন যাই হোক না কেন তাইতে তোমাদের কি? হা হা হা। আবার আম্মা কি জানি বললা তখন? তেমন কিছু হলে তোমাদের কথা বলতে হবে ওদের সাথে। কি অদ্ভুত! রবি ঠাকুরের ওই কথাটা জানো না? অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো বিড়ম্বনা আর নাই। ওহ, তুমি তো আবার আগেও আমার নাটক উপন্যাস পড়া খুব একটা পছন্দ করতা না, এত পরে কি হবে? ঠিকই বলছিলা, এত পরে কিছুই হয় নাই, শুধু আক্কেল সোজা হয়ে গেছে, আর সেটাই হয়েছে বিপদ। যাই হোক, আমি তোমার ভাষাতেই বোঝাই, বরং আমাকে শিখিয়ে পাঠিয়েছো যে ওই বাড়ির সব কিছুই এখন আমাকে আপন করে নিতে হবে, নিজের স্বামীর ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিতে হবে। তাই আমি ওই বাড়ির সমস্ত কিছু এবং বাড়ির ছেলের বউ পিটানোর শখ বলো, প্যাশন বলো, সেটাকেও আপন করে নিয়েছি। এখানে আর তোমাদের কি বলার থাকতে পারে? তোমরা নিজেদের 20 বছরের পরিচিত সন্তানকে ভরসা না করে সম্পূর্ণ অপরিচিত মানুষজনের উপর ভরসা করাটা বেটার মনে করেছো। যখন আমি বা আমার বন্ধুরা বলতে চেয়েছি ওদের ব্যাপারে কথা, তখন অপমান করে তাড়িয়ে দিয়েছো। তোমরা কি এখন কথা বলে ওদের বাড়ির নিয়মকানুন বদলে ফেলবা? নাকি কথা বলে একজন 30-32 বছর বয়সী পূর্ণবয়স্ক মানুষের ইচ্ছা অনিচ্ছা ভালো লাগাটাকে এক চুটকিতে বদলে ফেলতে পারবা? তার কি এমন ঠেকা যে তোমরা একটু কথা বললেই যে নিজেকে বদলে ফেলবে?
বরং আমার সমস্ত দায়িত্ব পাবলিকলি তার হাতে তুলে দিয়ে তোমরা দায়মুক্ত হয়েছ, সুতরাং তার অধিকার আছে আমার উপর এবং আমার সাথে যা ইচ্ছা তাই করার, এবং তোমাদের কোনো অধিকার নাই আর সেখানে হস্তক্ষেপ করার। তোমরা তাকে খাওয়াও না পড়াও যে সে তোমাদের কথা শুনবে। আমাকে না হলে খাওয়াতে পড়াতে আমার একটা টাকা ছিল তোমাদের কাছে, তোমাদের কথা শুনতে আমি বাধ্য ছিলাম। আর তোমরা কি কারণে আরেক ফ্যামিলিতে গিয়ে তোমাদের কথাবার্তা চাপিয়ে দিতে যাবা বলো তো? তোমরা যা খাইছো তাইতেই আমার কোনো অধিকার ছিল না। তোমাদের খাওয়ার দাম চুকাতে আমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হয়েছে। তাহলে কেন আশা করব যে এখন যাদেরটা খাই তাদের খাওয়ার দাম চুকাতে হবে না? আমি তো এখন ওই পরিবারের দায় বোঝা বা যা খুশি বলো না কেন। তো তোমাদের সাথে যখন ছিলাম তখন তোমাদের কথা শুনতে বাধ্য ছিলাম। এখন ওখানে আছি, ওরা আমাকে খাওয়ায়, তো ওই পরিবারের নিয়ম কানুন তো আমাকে মেনে চলতেই হবে, তাই না? সেটা যদি নিয়ম করে মার খাওয়া হয় তো তাই। এখানে তো তোমাদের কিছু বলার বা করার নাই। পিতার ভাঙা কণ্ঠস্বর ছিটকে বেরুলো, মারে। এতটা অভিমান করিস না রে মা আমার উপর। নীরা জবাব দিতে দুইবার ভাবল না। অভিমান? কেন আব্বা? অভিমান তো মানুষ আপন লোকের সাথে করে, আমাকে তো আপনারা বলেই দিয়েছেন আব্বা, যে এখন ওই বাড়ির লোকেরাই আমার আপন। তাই অভিমান করলে অবশ্য ওরা সারাক্ষণ আমাকে বলতেই থাকে যে আমি পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়ে। সো টেকনিক্যালি আমার বোধ হয় কোনো আপন লোক বা আপন বাড়ি নাই। একটু চিন্তিত হয়ে বলল নীরা। তাই বলে আমরা কি তোর কেউ না? ফোপাতে ফোপাতে মায়ের প্রশ্ন। হবে না কেন? সব সম্পর্কেরই তো নাম থাকে কোনো না কোনো, তাই না? চাচা মামা খালা ফুফু থেকে শুরু করে পাশের বাসার আন্টি বা ওই দুই বিল্ডিং পরের বিল্ডিং এর 3 তলায় যে হাজি আঙ্কেলরা থাকেন, এইভাবে কোনো না কোনো সূত্র ধরে তো কথা বলতে হয়। তাই তোমরাও আমার আব্বা আম্মা বড় ভাই সবই ঠিক আছে। আত্মীয়তার সম্পর্ক না থাকলে এমনি এমনি কি কেউ কাউকে বাড়িতে ডেকে খাওয়ায় নাকি? তাই এই সম্পর্কেরও নাম অবশ্যই আছে। তোমাদের সাথে আমার পরিচয়ের সূত্রও ঠিক আছে, কিন্তু কিন্তু তোমরা আমার আপন নও। বরফের মতো জমে গেল মানুষগুলো। নীরা বলে চলেছে, আপন তোমরা আমার নও। কারণ আপন মানুষের উপর ভরসা করা যায়, নির্ভর করা যায়, অধিকার খাটানো যায়। না তোমরা আমার উপর ভরসা করেছো, না আমাকে তোমাদের উপর ভরসা করার অধিকারটুকু দিয়েছো। তোমরা তোমাদের সামাজিক পারিবারিক সকল মূল্যবোধের দাম দিতে গিয়ে অনায়াসে আমার উপর নিজেদের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দিয়েছো। অথচ মূল্যবোধ হওয়ার কথা ছিল সেগুলো যা মানুষের জীবনের ভালোটাকে এবং কল্যাণকে নিশ্চিত করে, মানুষকে মানুষের সম্মান দেয়, তার ইচ্ছা অনিচ্ছার দাম দেয়। মূল্যবোধের নামে তোমরা ভালো বাপ মা হওয়ার নাম কিনতে গিয়ে সন্তানের ইচ্ছা অনিচ্ছাকে পায়ে পিষেছ। ওটা মূল্যবোধ না, মূল্যবোধ সেটা কখনোই হওয়ার কথা না যেটা মানুষের শ্বাস নেয়ার অধিকার ছিনিয়ে নেয়। ওটাকে স্বৈরতন্ত্র বলে। নীরা আলতো একটা হাই তুলল মুখে হাত চাপা দিয়ে। তারপর বলল, আর কিছু বলবে? সোহেল ঘরে আছে, অনেক দিক পরে একটা ছুটির দিন বোধহয় আমার মার খাওয়া ছাড়া যাবে, অন্তত আমার আপন বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত। ওসব কথাটা বলার চিন্তা ছেড়ে বরং ওকে আরো ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে দিও, যাতে আমার নিজের ঘরে আমাকে নিয়ে বেডটা অন্তত যত্ন নিয়ে বুলায় আমার উপর। আমার ঘুম পাচ্ছে, আমি যাই। অনুমতির অপেক্ষা না করেই ঘুরলো যাওয়ার জন্য নীরা। তারপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুখে কি মনে করে থামলো। আচ্ছা, আমার নিজের যেহেতু বাচ্চা হবে কিছুদিন পরে, তাই একটা প্রশ্ন মনে আসলো, সন্তান প্রতিবন্ধী বা চ্যালেঞ্জ যেটাকে বলে, সেরকম কিছু হলে তাকে বোঝা মনে হতে পারে। বাপ মা মরে গেলে তার কি হবে সেটাও একটা দুশ্চিন্তার কারণ। আই আন্ডারস্ট্যান্ড। যদিও সব বাপ মাই যদি সেভাবে ওই মানুষগুলোকেও বোঝায় মনে করতো, তাহলে ডায়াগনোসর হওয়ার পরেই মেরাই ফেলতো হয়তো। কিন্তু সেটা তো ঘটে না, তাই না? ওই রকম সন্তানদেরও বাপ মা পূর্ণ আদর স্নেহ দিয়ে লালন পালন করে। আর ধর্মেও বলা হয় এরকম সন্তান অনেক স্বভাবের কারণ। সন্তান বখারে বদ অপরাধী গোত্রীয় হলেও বোঝা হয়ে যায় বা নিদেন পক্ষে বেকার। মানে অতিষ্ঠ করে ফেললে আর কি, সেটাও বুঝলাম। আরেকটা হলো মেয়ে হলে তাকে বোঝা মনে করতে হবে।
আমি তো এখনো জানি না আমার পেটেরটা কি। আমাকে সময় করে ভেবে একটু বলো তো তোমরা, কি কি ফ্যাক্টর থাকলে সন্তানকে বোঝা বলে মনে করতে হবে? আমি আসলে ভেবেছি, কিন্তু ঠিক যুক্তি গুছিয়ে উঠতে পারছি না। যে আসছে সে তো আর নিজের ইচ্ছায় আসছে না। আমরা তার বাপ মা ফুর্তির চোটে সাধ করে তাকে টেনে আনছি, তাই না? তাহলে তাকে টেনে নামিয়ে এনে তারপর তাকে শোনানো যে সে একটা বিরাট বোঝা। কোন যুক্তিতে? কোন কোন ক্ষেত্রে এটা বলতে হবে সময় করে একটু বলো তো। আমার শিখে রাখা দরকার। নীরা। বাবা আর্তনাদ করেন। নীরা বলে চলে, আর হ্যাঁ, একটা ভালো এতিমখানা দেখে রেখো তো। আমি তো আর বাইরে টাইরে যাওয়ার অনুমতি পাই না সেভাবে। গেলে না হয় আমিই দেখতাম। যদি আমি এই পেটেটা জন্মানোর আগেই মরি তাহলে তো হলোই। এটাকে নিয়েই চলে গেলাম, আর যদি এটাকে জন্ম দিয়ে মরি তাহলে একটা ভালো এতিমখানা দেখে জমা দিয়ে দিও। তোমরাও তো ভালোই দান খয়রাত করো। তোমাদের মতো আরো অনেকেই করে সওয়াবের আশায়। এতিমখানাগুলা তো ওইভাবেই চলে। তোমাদেরও স্বভাব হয়। ওই বাড়িতে সম্ভবত রাখতে চাইবে না। আর তোমরা তো আমারই পালতে পারো নাই, আমারে পালতে গিয়ে তোমাদের শরীরে যাবতীয় সমস্ত অসুখ বিসুখ জড়ো হয়ে যাচ্ছিল আমার টেনশনে, সুতরাং আমার পেটেরটারে পালবা, এই আশা আমি করি না। তারপরে ভাইয়ের বউ আসবে, তারও কোনো ঠেকা পড়ে নাই যে সবার বোঝা এক মরা ননদের বাচ্চা কাচ্চা পালবে বসে বসে। এ চাইতে এতিমখানায় থাকলে বরং সপ্তাহে একটা ডিম, রোজ এক টুকরা মাছ, নিদেন পক্ষে ডাল দিয়ে এক থালা ভাত পাবে। চুপ কর নীরা, চুপ কর। হাউমাউ করে শব্দ করে কেঁদে ওঠেন মা। নীরা কয়েক মুহূর্ত ক্রন্দনরত মাকে দেখে, তারপর মুখে হাসি টেনে একবার করে সকলের মুখের দিকে তাকায়। তারপর বলে, ওকে, চুপ করলাম, ঠিক আছে। দেখো, সোহেলের সাথে তোমাদের আত্মীয়তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেয়ে জাহান্নামে যাক, কিন্তু মেয়ের জামাই বলে কথা। রাত্রে কিন্তু ঠিকঠাক খাবার দিও। পারলে দুই একটা নতুন আইটেম অ্যাড করো, কেমন? তারপর হাসতে হাসতে বলে, বুঝলাম না, কিসে যে তোমাদের আনন্দ হয়, আবার কেনই বা এত কান্নাকাটি? কি যে চাও তোমরা? আজব। বলতে বলতে চলে যায় নীরা। ওর শরীরের বাতাসে দুলতে থাকে দরজার পর্দা। পেছনে রয়ে যায় নিজেদের বোধ বিবেচনার আদালতে দাঁড়ানো কয়েকজন। সেদিন রাত্রে ঘরের পরিবেশ কিছুটা থমথমে থাকলেও সোহেলের আদর যত্নে কোনো ঘাটতি হয়নি। কিন্তু নীরা শ্বশুরবাড়িতে ফেরার পর যা হওয়ার তাই হয়েছিল। ঘরের ভেতর নীরার বাবা মা ভাইয়ের সাথে নীরার কথাবার্তা আড়াল থেকে শুনেছিল সোহেল। আর তারই ফলশ্রুতিতে বাসায় ফিরে নীরার উপর চলে অকথ্য অত্যাচার। শ্বশুর শাশুড়ি থামানোর চেষ্টা করেও পারেনি। অতি আদরে বাদর ছেলে কি আর ৩২ বছর বয়সে এসে শোধরায়? পেটে লাথি এসে পড়তে ব্লিডিং শুরু হয় নীরার। ভয় পেয়ে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় ওরা। নীরার ফোন কেড়ে রেখে নিয়েছিল আগেই। চরম কষ্টের মধ্যে সেটা খেয়াল করলেও কিচ্ছু বলেনি তখন নীরা। বাসার কাছেই বেশ নামকরা হাসপাতাল। এই একটাই বলা যায় নীরার জন্য সৌভাগ্যের বিষয় ছিল। না হলে সস্তা অনামী কোনো হাসপাতালে নিয়ে গেলেও সেই মুহূর্তে যা করেছিল তা কখনোই করতে পারত না হয়তো। টাকা দিয়ে হাসপাতালে ডাক্তার কর্মী সকলের মুখ বন্ধ হয়ে যেত। সেদিন রাতটা কেটে গেছিল ইমার্জেন্সি ট্রিটমেন্টে। অলৌকিকভাবেই বলা যায়, কিন্তু বেঁচে যায় ওর পেটের সন্তান। নীরার গায়ের আঘাতের চিহ্ন দেখেই ডিউটিরত ডাক্তার কিছু সন্দেহ করেছিলেন, কিন্তু বুদ্ধির সাথে তিনি পরিবারের লোকের সামনে কিছু জিজ্ঞেস করেননি। যন্ত্রণায় কাতর নীরাও অবশ্য ওই মুহূর্তে কোনো কিছু উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। রাতটা কেটে গেল ওর চেতন অচেতনের মধ্য দিয়ে। ডাক্তার শুধু নীরার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলেন যে নীরার বাড়ির লোকজন কোথায়। অর্ধেক চেতনা নিয়েও নীরা শুনেছিল উনি অক্লেশে মিথ্যে বলছেন, ওনারা ঢাকার বাইরে থাকেন। খবর দেয়া হয়েছে কালকের মধ্যে এসে পড়বেন হয়তো কেউ না কেউ। পরদিন সকালে সিনিয়র ডাক্তার আসলেন দেখতে নীরাকে। রাতের ডিউটিরত জুনিয়র ডাক্তার ওনাকে সবই জানিয়েছে নিজের সন্দেহের কথাও। তিনি এসে দেখলেন নীরার স্বামী আর শাশুড়ি প্রস্তুত হচ্ছে ডিসচার্জের জন্য।
স্বামী হুম্বিতম্বি করে যাচ্ছে, এক রাতের জন্য এত খরচ, একটা হাসপাতাল কিভাবে রাখে, এই সমস্ত নিয়ে তাদের আচরণে তারাটা সুস্পষ্ট। সৌম্যদর্শন শুভ্রকেশ ডাক্তার এসে বিছানায় আধশোয়া হয়ে থাকা নীরার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কেমন বোধ করছেন মা? নীরা স্পষ্ট দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। কয়েক সেকেন্ড সেই চোখে নীরা কি খুঁজলো বা কি দেখলো কে জানে, কিন্তু যখন কথা বলল, সোহেল আর সোহেলের মা জমে গেল যার যার জায়গায়। ডক্টর, একটা উপকার করুন প্লিজ, পুলিশে খবর দিন, আমি জিডি করব। না, নীরা থেমে থাকেনি। এরপরের ঘটনাগুলো ঘটে গেছে খুব দ্রুত, কিন্তু সেই পথটা সহজ ছিল না। নীরার কথা শুনেই সোহেল কিভাবে গর্জে উঠেছিল, আর সিনিয়র কনসালটেন্ট ডক্টর হাসপাতালের সিকিউরিটির সাহায্যে কিভাবে সেই পরিস্থিতি সামলেছিলেন, সে আরেক গল্প। নীরা সেদিন ওর পরিবারকে ডাকেনি, ডেকেছিল ওর দুইজন বান্ধবী আর ডিপার্টমেন্টের একজন প্রিয় শিক্ষিকাকে। নিজেদের পরীক্ষার প্রস্তুতি ফেলে ছুটে এসেছিল বন্ধুরা, দুইজনের জায়গায় প্রায় 20 জন। সেই শিক্ষিকা নিজে তো এসেছিলেনই, এসেছিলেন বিভাগের চেয়ারপারসনও। জিডি করতে কোনো সমস্যাই হয়নি, কারণ নীরার পুরো শরীরে সোহেলের পাশবিক প্রবৃত্তির জলজলে প্রমাণ তখনও বিদ্যমান। সোহেল পালাতে গিয়েও পালাতে পারেনি। হাসপাতালের সিকিউরিটি তাকে ধরে বসিয়ে রেখেছিল পুলিশ আসা পর্যন্ত। হ্যাঁ, নীরার পরিবারকেও খবর দেয়া হয়েছিল, তবে শুধুমাত্র পরিস্থিতি জানানোর জন্য, কোনো সাহায্য চেয়ে নয়। আহাজারি করতে করতে মা বাবা এসে আছড়ে পড়েছিলেন কেবিনে, এসেছিলেন নীরার চাচা ফুফু খালারাও, কিন্তু থমকে যেতে হয়েছিল সাথে সাথেই। নীরাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে একাধিক নানা বয়সী ছেলে মেয়েরা, কেউ ওর শিক্ষক, কেউ বন্ধু, কেউ সিনিয়র বা জুনিয়র। প্রত্যয়ী ক্ষুব্ধ, আগুনজ্বলা চোখগুলোর দিকে তাকিয়ে সেদিন আরেক পৃথিবীর সাথে পরিচয় হয়েছিল নীরার বাবা মায়ের। যে পৃথিবীতে অত্যাচারে, অবমাননায়, অপমানে নয়ে পড়ে বাঁকানো মেরুদণ্ড নিয়ে বাঁচে না ওরা। না ছেলেরা, না মেয়েরা। বাঁচে নিজের মহিমায়, নিজ শক্তিতে, দুর্দমনীয় বেজে। এদের কারো চোখে সংশয় নেই, নেই সন্ধতার নামে আত্মসমর্পণের অসহায়ত্ব। বাবা মায়ের শত অনুরোধেও তাদের সাথে ঘরে ফিরে যেতে রাজি হয়নি নীরা। স্পষ্ট বলেছিল সকলের সামনে, আমি একবার আমার জীবনের সিদ্ধান্ত নেয়ার সুযোগ তাদের দিয়েছিলাম, এমনকি সেই সিদ্ধান্তের ভালোমন্দ বোঝানোর চেষ্টাতেও ত্রুটি রাখিনি। তারা তখন একবারের জন্যও আমার কোনো কথা শুনতে চাননি। এখন আমার জীবন নষ্ট করে, আমার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন নিয়ে, অপমানিত হয়ে আমি যখন এখানে, তখন আহাজারিতে আমার কি হবে? আমার উপর হওয়া প্রতিটা আঘাতের স্মৃতি মুছে যাবে। তাদের জিজ্ঞেস করুন, তারা কি আমাকে তেমন ভাবে মানুষ করেছেন যে আমি জনে জনে মানুষের কাছে লাথি গুঁতো খাবো? তারা কি আমাকে সেইভাবে তৈরি করেছেন যে আমাকে বস্তির ভাষায় কেউ গালি দেবে আর আমি সেটা আমার দৈনন্দিন জীবনের অংশ বলে ধরে নেব? নিজেও দুই একটা দেয়া শিখে নেব। যে গালি আমি কখনো মুখেও আনিনি, এখনো চিন্তাতে আনতেও যা আমার শিক্ষা, আমার রুচি আমাকে বাধা দেয়, সেই গালি, আমার মায়ের চরিত্র জড়িয়ে গালি শুনে আমি কি অভ্যস্ত ছিলাম কোনোদিন? কিসের অপরাধে শুনেছি এগুলো আমি? কিসের জন্য সয়েছি? এদের সাথে আজকে আমি ওনাদের ঘরে যাব, যে সমাজের দোহাই দিয়ে তারা আমাকে বিয়ের নামে এই টর্চার সেলে ঢুকতে বাধ্য করেছিল, সেই সমাজেরই দোহাই দিয়ে আবার বলবে, আরেকটু ভেবে দেখ মা। চিড়ি তুলে নিতে বাধ্য করবে। সবটা জানার পরেও তারা গতকাল ওই অমানুষকে ঘরে বসিয়ে পোলাও কোরমা খাইয়েছেন, আমার উপর হওয়া আঘাত সম্পর্কে জানা মাত্রই তো তারা কোনো ব্যবস্থা নেননি। আমাকে প্রোটেক্ট করেননি। আড়ালে, নিচু স্বরে আমার কাছে জানতে চেয়েছেন কি হয়েছে, কি করেছি আমি। তাদের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়েছে। সমাজ যখন তাদের একটা কথা শোনাবে, তখনও তারা ঢাল না হয়ে সেই কথা 100টা করে আমাকে ফিরিয়ে দেবে। আমাকে ভাবতে দেবে না যে আমার মাথার উপর সত্যি সত্যি কোনো ছাদ আছে, কোনো আশ্রয় আছে আমার। এই আহাজারি একবেলার, পরের বেলায় আমাকে আবার ওই জাহান্নামে ফেরত পাঠানোর জন্য উদ্গ্রীব হয়ে যাবে তারা তাদের সম্মানের জন্য। আজকে একটা লাথি খেয়ে আমার বাচ্চাটা এখনো টিকে আছে, কালকে আমার 7-8 মাসের পেটে যদি আবার লাথি পড়ে, সেই লাথি খেয়ে যদি সবার সামনে, লোকের চোখের সামনে আমার বাচ্চা প্রসব হয়ে যায়, তখন কোথায় থাকবে তাদের হায়া? সমাজের কাছে আব্রু, সম্মান বাড়বে তখন। গর্বের বিষয় সেটা যে আমাদের মেয়ে এত ভালো যে তার স্বামীর লাথি খেয়ে ভরা বাজারে বাচ্চা প্রসব করে ফেলে। পুলিশ, ডাক্তার, নীরার মা বাবা, শাশুড়ি, বন্ধু বান্ধব, শিক্ষক, হাসপাতালের দারোয়ান, নার্স, আয়া, উকিঝুঁকি দিতে থাকা বাকি রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্টরা সবাই শুনল নীরার কথা।
সেকেন্ডের কাঁটা যেন নড়তে ভুলে গেছে ওই মুহূর্তে ওখানে। সব স্থির। শুধু তীব্র আওয়াজ আসছে নীরার ক্রুদ্ধ শ্বাস টানার। নীরা আবারও বলতে থাকে, যাব না আমি এদের সাথে। মা বাবা শিক্ষক ছাড়া অন্য কেউ গায়ে হাত তুললে ইজ্জতে কেমন লাগে সেটা এদের জানা নেই। আমি জানি, আমাকে জানতে হয়েছে। এরা সম্মানের চিন্তা করে সর্বক্ষণ, কিন্তু অসম্মান বুঝবে না। নিজের সন্তানের সম্মান তারা বোঝে না। তাই সেটা বাদ দিলেও নিজের নিরাপত্তার জন্যই যাব না। নিজের জানের মায়াতেই যাব না। তাদের কাছে তাদের সম্মানটাই বড়। আর সেই সম্মানের দাম দিতে আমাকে আমার প্রাণও দিতে হতে পারে। আমার সম্মান তো সেখানে নগণ্য বিষয়। আমার জানের মায়া যেহেতু কারো নাই, সুতরাং আমার জানের মায়া আমাকেই করতে হবে। অন্য সময় হলে তাও আমি হয়তো মুখ বুজে নিজের জান কুরবানি করেও দিতাম, কিন্তু এখন যখন আমার সন্তান আমার গর্বে, আমার সন্তানের নিরাপত্তার জন্য যা কিছু প্রয়োজন আমি করব। আমি আমার মায়ের মতো মা হতে চাই না, ভালো মন্দ বিচার না করে, ভবিষ্যতের চিন্তা না করে। নিজের সন্তান কি চায় সেই ভাবনা না ভেবে সমাজ কি বলল, তার ননদ কি বলল, যা কি বলল, বোন কি বলল, পাড়া প্রতিবেশী কি বলল, সেগুলি বড় করে দেখে। চাই না আমি সেই রকম মা হতে। আমার কাছে আমার সন্তান আগে। এখন যখন সে আমার গর্বে, এখনো সে আমার প্রায়োরিটি। যখন সে পূর্ণবয়স্ক মানুষ হয়ে উঠবে, তখনও সে আমার প্রায়োরিটি থাকবে ইনশাআল্লাহ। আর তার বায়োলজিক্যাল এই পিতার, এই জালিমের তো কোনো প্রয়োজনই নাই তার জীবনে, যে কিনা তার ভ্রূণ অবস্থার 2 মাসের মাথায় আমার গর্ভে লাথি মারে। এক্ষুনি সাইকোপ্যাথের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকলে আল্লাহ না করুক আমার সন্তানই না এর চরিত্র পায়। রাজি হয়নি নীরা যেতে ওর মা বাবার সাথে। খবর জানানোর ছিল, জানিয়েছি। ব্যাস। তোমরা তোমাদের জীবন আর তোমাদের সমাজ নিয়ে খুশি থাকো। আমাকে দিয়ে আর কোনো প্রয়োজন তোমাদের নাই। পিতা রেগে উঠে বলেছিলেন, কাদের ভরসায় তুমি পরিবার ত্যাগ করছো? এই সমস্ত বন্ধু বান্ধব, কয়জন দেখবে এরা তোমাকে? বাস্তবতা এত সোজা না। উত্তরটা দিয়েছিলেন নীরার সেই শিক্ষিকা মৃদু হেসে, এদের দেখতে হবে কেন? নীরা নিজেই নিজেকে দেখবে। নীরার মতো মেয়ে যখন বিয়ে করে একটা সংসারের দায়িত্ব নিতে পারে, তখন শুধু নিজের দায়িত্বটা নিজে নিতে পারবে না কেন? আপনার কি ধারণা এই যে ছেলে মেয়েরা, এদের বাবা মা এদের লাখ লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে পাঠায়? ভুল। এদের অধিকাংশই নিজের খরচ নিজে চালায়, টিউশনি করে, পার্ট টাইম জব করে, ছোটখাটো ব্যবসাও করে আজকাল। কেউ 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 প্রয়োজনে করে, কেউ স্রেফ নিজের আত্মসম্মানের জন্য করে। প্রয়োজন না থাকলেও বাবা মায়ের কষ্টটা যাতে আর একটু কম হয়, অথবা বড় হয়ে গেছি এখনো কেন খরচ নেব এটা ভেবে। আরো অবাক হবেন জেনে যে এরা শুধু নিজেদেরই চালায় না। অনেকেই যারা একটু আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসে, তারা পরিবারেও কিছু কিছু করে খরচ দেওয়ার চেষ্টা করে। কেউ কেউ ছোট ভাই বোনের পড়াশোনার খরচাও দেয়। আমার বিশ্বাস নীরারও আটকাবে না। ইনফ্যাক্ট আমার নিজের ছেলেটারই টিউটর দরকার। নীরা পড়াবে নাকি? শুদ্ধকে তো দেখেছই তুমি, ক্লাস 4-এ এখন। হাসি ফোটে নীরার ঠোঁটে। পিতা তখনও আপত্তি জানান, এই সামান্য টাকায় কি হবে? ও থাকবে কোথায়? একা একা কিভাবেই বা থাকবে? ওর এখন নিয়মিত ডাক্তার দেখানো প্রয়োজন, ভালো খাওয়া, বিশ্রাম, পরে আবার ডেলিভারির খরচ। আর বাচ্চার খরচ কি সোজা কথা? এবার কথা বলে ওঠে সেদিন ওনার কাছে উপর্যুপরি ধমক খাওয়া সেই শাওন। চিন্তা করবেন না আঙ্কেল, পুচ্ছির মামা খালারা এখনো মরে নাই। নীরা একটা টিউশনি করুক যে কয়দিন পারে। আমরা সবাই না হয় একটা করে নিজেরা টিউশন বাড়িয়ে নেব। কেবিনের ভেতর একদল লোক তখন হা করে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আরেক দলের দিকে, যাদের ঠোঁটের কোণে খেলছে নির্ভীক হাসি, হাসিতে ছুড়ে দিচ্ছে চ্যালেঞ্জ। হাসপাতাল থেকে সরাসরি হলে উঠেছিল নীরা। প্রেগন্যান্ট মেয়েদের হলে থাকা নিয়ে যা কিছু নিয়ম কানুনের সমস্যা, বিশেষ বিবেচনায় নীরার শিক্ষকদের মধ্যস্থতায় সেগুলাকে সাময়িকভাবে উপেক্ষা করতে রাজি হয়েছিল কর্তৃপক্ষ। বাবা মায়ের কাছ থেকে কোনো রকমের আর্থিক সাহায্য সে নেয়নি।
একদিন তাকে খাওয়াতে তাদের সব সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছিল, আজ সে আর কিছুতেই আরো একটা মুখ নিয়ে সেই সম্পত্তি ধ্বংস করতে রাজি হয়নি। ঘুরে ঘুরে এই শরীর নিয়ে বিভিন্ন জায়গায় টিউশনি করতে দেয়নি ওকে ওর শিক্ষক বা বন্ধুরা। ভর্তি পরীক্ষার্থীদের জন্য কোচিং সেন্টার ছিল ওদেরই এক ক্লাসমেটের। সে নিজে সেই কোচিং সেন্টার চালিয়ে রীতিমতো লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে। সেখানেই পড়িয়েছে নীরা বেশ ভালো একটা রেমুনারেশনের বিনিময়ে। বাচ্চা হওয়ার আগেই নিজের একটা বাসা খুঁজে পাওয়া, সেই বাসায় ওর একার সংসার শুরু করা, বাচ্চার জন্য কেনাকাটা থেকে শুরু করে নীরার 1 বছর শিক্ষা জীবনে পিছিয়ে যাওয়াটা মেক আপ করা, সোহেলের বিপক্ষে আইনি লড়াই চালানো, ডিভোর্স, এই প্রতিটা পদে পদে ওর শিক্ষক এবং ওর বন্ধুরা পাশে থেকেছে ওর। যার যেখানে পরিচিত ছিল সবাই নিজেদের সেই পরিচিতি কাজে লাগিয়েছে। নীরা ঘর ভাড়া পেয়েছে ওর এক শিক্ষকের বাবার তৈরি বাড়িতে। ডোমেস্টিক ভায়োলেন্স আর ওর ডিভোর্সের আইনি লড়াই ওর হয়ে লড়েছে ওরই বান্ধবীর আপন বড় বোন। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত ডিভোর্স ঝুলে থেকেছে স্বাভাবিকভাবেই, পরেও সোহেলের শাস্তি আর বিবাহ বিচ্ছেদ নিয়ে ঝামেলা কম হয়নি। নীরার আর একজন শিক্ষকের কাজিন দেশের প্রথম সারির একজন গাইনোকোলজিস্ট। সেই শিক্ষকের অনুরোধে ভদ্রমহিলা নীরাকে বিনা ফিতে নিয়মিত চেক আপ করেছেন। পরবর্তীতে নীরার ডেলিভারিও সেই ভদ্রমহিলার হাতেই হয়েছে। মিষ্টি একটা ছেলের মা হয়েছে নীরা। নাম রেখেছে সূর্য। নীরা যখন ধন্যবাদ দিতে গেছে ওনাকে, সূর্যকে কোলে নিয়ে সেই ডাক্তার বলেছিলেন হাসি মুখে, মা হওয়া প্রতিটা মেয়ের জন্য একটা কঠিন লড়াই। জীবনে যে পরিস্থিতিতেই একটা মেয়ে থাকুক না কেন, এই লড়াইটা অত সহজ হয় না কখনোই। সেই সাথে যদি তোমার মতো জীবনের পথে কাটা বিছানো থাকে, তাহলে সেই লড়াই হয় আর কঠিন, আরো নিষ্ঠুর। আমরা মেয়েরা যদি এই লড়াই না বুঝি, তো আর কে বুঝবে? দোয়া করি তোমার ছেলেকে যেন তুমি সেভাবেই মানুষ করতে পারো যেন সে তোমার এই লড়াইয়ের মর্যাদা রাখতে পারে এবং সমস্ত মেয়েদের লড়াইটাকেও উপলব্ধি করতে পারে। একে একে এই মেয়েদের সাথে, এই মহিলাদের সাথে পরিচিত হয়েছে নীরার পরিবার আর অনুভব করেছে নিজেদের চিন্তাভাবনার দৈন্যতা। আত্মপ্রত্যয়ী, কর্মঠ, কর্মজীবী, প্রতিবাদী, অন্যায়ের সাথে আপোষহীন, অথচ অতি সাধারণ স্বাভাবিক সংসারী মা, স্ত্রী, কন্যা কিংবা পুত্রবধূ হিসেবে এক একজন মেয়েকে যত দেখেছেন তত নিজেদের পরিবর্তন করার প্রয়োজনীয়তা বুঝেছেন। নীরার বাসায় নীরার মা বাবা ভাইয়ের যাতায়াত অবাধ থেকেছে, কিন্তু শত অনুরোধেও ওকে নিজেদের বাসায় ফেরাতে পারেননি তারা। সূর্যের জন্য তাদের উপহার গ্রহণ করেছে নীরা, কিন্তু নিজের জন্য আর এতটুকু কিছু গ্রহণ করেনি। সবচাইতে বড় পরিবর্তন এসেছে বোধহয় নীরার বড় ভাইয়ের মন ও মননে। বোনের প্রতি ভালোবাসা থাকলেও সে শুরুতে মা বাবার সিদ্ধান্তের সাথেই একমত ছিল মেয়েদের পড়ালেখা, চাকরি ইত্যাদি বিষয়ে। নীরার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা প্রচণ্ড ধাক্কা দিয়েছে তাকে। ধাক্কা খেয়েছে সে নিজের দীর্ঘদিনের পেশির কাছ থেকেও। নীরার চাইতে বছর খানেকের বড় নিতু। নীরার বড় ভাই চাকরি পাওয়ার পর থেকেই বারবার বিয়ের কথা বলছিল। নীরার বিয়ে হয়ে যাওয়াতে ওদের দুজনের বিয়ে হতেও খুব বেশি বাধা কিছু ছিল না, শুধু ছিল সময়ের অপেক্ষা। কিন্তু এই ঘটনার পরে একেবারে বেঁকে বসেছে নিতু। অনার্স 3rd ইয়ারে তখনও। সোজা বলে দিয়েছে মাস্টার্স না করে, চাকরি না করে বিয়ে শাদিও করবে না। নীরার বড় ভাইকে বলেছে যদি অপেক্ষা করার হয় করতে, না হলে ওর পছন্দ মতো অন্য কাউকে বিয়ে করে নিতে। কিন্তু ও নিজের জীবন নিয়ে জুয়া খেলবে না। শক্ত অবস্থানে চলে গেছে নিজের বাসাতেও। ওর জেদের সামনে হার মেনেছে সকলেই। এবং ধীরে ধীরে নীরার সাথে নিতুর গড়ে উঠেছে ভীষণ ভালো একটা বন্ধুত্ব। নীরার ভাই নিঃশব্দে একটানা সাথ দিয়ে গেছে নীরার। শুরু থেকেই কেন সে নীরাকে সাপোর্ট করেনি, এই নিয়ে ওর অনুতাপটা স্পষ্ট দেখেছে নীরা, ও মুখে কিছু না বললেও। মা বাবাকে বারবার ফিরিয়ে দিলেও ভাইয়ের কাছে এক সময় হার মানতে বাধ্য হয়েছে নীরা নিজেও। ওর সাহায্য, ওর সহযোগিতা গ্রহণ করেছে নানা সময়। বিশেষত মামা ভাগ্নের চিরন্তন অনিবার্য মায়াটাকে পাশ কাটাতে পারেনি নীরাও। হার মেনেছে সূর্য আর ওর মামার কাছে। নীরার ব্যক্তিত্বের পরিবর্তন এসেছে প্রচুর। হাসি খুশি ছটফটে নীরা হয়ে উঠেছে শান্ত, গম্ভীর, বাস্তববাদী এবং আরো ব্যক্তিত্বময়। একে একে পার হয়ে এসেছে নীরা সমস্ত প্রতিবন্ধকতা। নীরা যে বছর মাস্টার্স পাশ করলো, ওর ছেলেকে সেই বছর স্কুলে দিল।
প্রচণ্ড জেদে এগিয়ে চলা নীরা অনার্স মাস্টার্স দুটোতেই অসম্ভব ভালো রেজাল্ট করেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ থেকেছে, কিন্তু ফিরে যায়নি। ওর বাবা মায়ের পরিবর্তন হয়েছে, ও বোঝে। তারা আর ওকে গিয়ে ওর সম্পর্কে কি বললো, ডিভোর্সি হিসেবে খারাপ মেয়ের তকমা লাগালো কয়জন, আবার বিয়ে করছে না বলে মুখ বাঁকালো কারা, এসব নিয়ে কিছু বলতে আসেননি। পাই হিসেব রেখেছে নীরা প্রতিটা মানুষের উপকারের, এবং সময় সুযোগ মতো ঋণ শোধ করেছে, নয়তো প্রতিদান ফিরিয়ে দিয়েছে। নীরা হাত পাতেনি কারো কাছে, শুধু ভালোবাসা আর আন্তরিকতার উপহারটুকু গ্রহণ করেছে। যারা ওর পাশে দাঁড়িয়েছে তারাও সেটা জেনেছে। সেটা জেনে ওর প্রতি শ্রদ্ধা বেড়েছে ওর বন্ধুদের। কিন্তু সবাই কি এক? বিশ্ববিদ্যালয়ে বদনাম করার মানুষেরও কি অভাব ছিল? ওর একা থাকাকে অসহায়ত্ব ভেবে কেউ যে অযাচিত সুযোগ নিতে আসেনি তাও তো না। উটকো ফোন কল, বাজারঘাটে টোন টিটকারি, মুদি দোকানদার থেকে শুরু করে পাশের ফ্ল্যাটের নতুন আসা ভাড়াটিয়া পুরুষের ঘনিষ্ঠ হতে চাওয়া, এই সবই ওকে পার হয়ে আসতে হয়েছে। ওর কঠোর ব্যক্তিত্বের সামনে ঠিকরে পড়ে গেছে অসাধু সমস্ত উদ্দেশ্য এবং কটুকথা। বুদ্ধি করে চলতে হয়েছে ওর নিজেকেও। ওর বাসায় বান্ধবীরা আসলেও পুরুষ বন্ধুদের ও না আসতে অনুরোধ করেছে। খরচ করে নিজের ঘরের সামনে লাগিয়েছে সিসি ক্যামেরা। কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ওর সাথে কথা বলতে আসলে চালু রেখেছে রেকর্ডার বা কল রেকর্ডার। মাত্রাতিরিক্ত কোনো উপদ্রব হলে লোকাল থানায় জানিয়ে রেখেছে নিরাপত্তার খাতিরে। এত সবও কি যথেষ্ট ছিল? শুধু কি পুরুষ? ওর সবচাইতে বড় সমালোচক হয়েছে বরাবর মহিলারা। আড়ালে কথা বলা তো অতি সাধারণ ব্যাপার। বাড়ি বয়ে এসে ওকে কথা শুনিয়ে যাওয়া থেকে শুরু করে ওর বাসার সামনে ময়লার বালতি উপর করে পর্যন্ত রেখে গেছে ওকে। পাশ করে দেশের প্রথম সারির প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়ে যেদিন স্টার্টিং স্যালারি ৩৫,০০০ দিয়ে কর্মজীবন শুরু করলো নীরা, সেদিন ওর মুখে ছিল স্মিত শান্ত হাসি, ওর বাবা মায়ের মুখে ছিল চওড়া হাসি। ভুল ভেঙেছে ওর আশেপাশের অনেকের। অভিনন্দন জানিয়েছে তারাই যারা সমালোচনায় মুখর ছিল এতদিন। নীরা না তাদের সমালোচনার মুখে ভেঙে পড়েছে, না আজ তাদের স্তুতিবাক্যে আর প্রশংসায় ভেসে গেছে। নিজের এবং ঈশ্বরের উপর স্থির বিশ্বাসে সব সয়ে গেছে নীরা। স্বনির্ভর হওয়ার রাস্তায় মেয়েদের অগ্নিপরীক্ষা নেয় সমাজ। সেই অগ্নিপরীক্ষাও দিয়েই এসেছে। এই সমাজ অত্যাচারিত মেয়ে দেখে আহাউহু করতে ভীষণ ভালোবাসে, আর ঠিক ততটাই ঘৃণা করে প্রতিবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মেয়েদের। এই সার সত্যটা বোঝার পর থেকে নীরা মানুষের কথা আর পাত্তা দেয়নি। যে নিজে সৎ এবং নীতিতে প্রখর, যার উদ্দেশ্য সুন্দর এবং নিয়ত শুদ্ধ, তার ভয় কিসের? ভালো মেয়ে হয়ে দেখানোর চেষ্টা বাদ দিয়ে নীরা নিজেকে নিবেদিত করেছে ভালো মানুষ হয়ে ওঠার কঠিন যজ্ঞে। সমাপ্ত।